আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফিন হাজির হয়েছি আপনাদের সামনে একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আমার এই ব্লগে থাকবে শ্রীলঙ্কার ট্যুরস ডিটেইলস টু জেড। তো চলুন শুরু করি। শ্রীলঙ্কাতে আমার ট্রাভেলিং টাইম ছিল টোটাল 6 দিন, তাই ভিডিওটি আমি 3 পর্বে আপনাদের সামনে হাজির করব। তো চলুন দেখে নিই আজকে প্রথম পর্ব। আমার ট্রাভেলিং এয়ারলাইন্স ছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্স। দুপুর 1টার সময় বাংলাদেশি সময়, সো মিনিমাম 3 ঘন্টা আগে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবশ্যই পৌঁছাতে হবে, বিষয়টি আপনারা খেয়াল করবেন। তো যাওয়ার পথে আমরা চলুন জেনে নিই ভিসা সম্পর্কে ডিটেলস। শ্রীলঙ্কাতে এখন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন অন অ্যারাইভাল দেওয়া হয়, ইটিএ, যেটা খুবই ইজি। আপনি যাওয়ার ট্রাভেলিংয়ের 1 সপ্তাহ আগে শ্রীলঙ্কার ওয়েবসাইট থেকে একটি ফর্ম ফিল আপ করবেন এবং বেশ কিছু ডকুমেন্টস আপনাদের সাথে রাখলেই খুব ইজিলি আপনারা ভিসা পেয়ে নেবেন। ভিসা বাংলাদেশে থেকে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য খুবই ইজি। ডাবল এন্ট্রি 1 মান্থ ফর 5 থেকে 6 হাজারের ভিতরে আপনারা এই ইটিএটা কালেক্ট করে নিতে পারবেন। সো আপনারা দেখছেন অলরেডি আমি বোর্ডিং পাস করেছি, লাগেজগুলো দিয়ে টিকিট কালেক্ট করে আমি চেক ইন করেছি এবং লাউঞ্জের ভিতরে প্রবেশ করছি। ডলার এন্ডোর্সমেন্টের জন্য আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা এয়ারপোর্টের বাইরেই যদি ডলার এন্ডোর্স করে নিয়ে আসেন সেটা খুব বেটার হয়, অথবা এয়ারপোর্ট থেকেও আপনারা ডলার কালেক্ট করতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি কারোর ভিসা কার্ড থেকে থাকে, আমার মতে সেটাকে ডুয়েল কারেন্সি করে নিলে সব থেকে ভালো এবং ইজিলি আপনারা ঘোরাফেরা এবং যত শপিং সব কিছু এটার মাধ্যমেই শেষ করতে পারবেন। শ্রীলঙ্কান এয়ারলাইন্সে শুরু হয়ে গেল যাত্রা। আর যাত্রাপথে আপনাদেরকে বলে নিই, এয়ারলাইন্সের কস্ট পড়বে রিটার্ন টিকিট সহ 70 থেকে 80 হাজার টাকা আনুমানিক, এবং এটা আপনারা পারচেস করতে পারবেন বিভিন্ন ট্রাভেল এজেন্সির সহায়তায়, এবং নিজেরাও আপনারা অনলাইন থেকে পারচেস করে নিতে পারবেন। ওঠার পরপরই শুরু হয়ে যাবে বিভিন্ন ভাষণ এবং বক্তৃতা ক্রুদের, এবং আপনাদেরকে সার্ভ করা হবে বিভিন্ন ফ্যাসিলিটিস এবং সিট বেল্ট সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। লাইফ সাপোর্টগুলো আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দেওয়া হবে। সো জিনিসগুলো বুঝে নেওয়াটা খুবই জরুরি বলে আমি মনে করি। দেন তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু ফলো করা, এবং তারপরে এখানে দেখলাম যে খুব ভালো ওদের একটা মিডিয়া সিস্টেম রেখেছে প্রত্যেকটা সিটের সাথেই, এবং আমরা হেডফোন দিয়ে সেই মুভি দেখছিলাম বা মিউজিক শুনছিলাম। জিনিসটা খুব ভালো লেগেছে এখানে। তো চলুন এবার চলে যায় তাদের ফুড রিভিউ নিয়ে। এরা ভেজ এবং নন ভেজ 2 রকম ক্যাটাগরি রেখেছিল। তো আমি চিকেন আইটেম এবং ভেজিটেবলস আইটেমগুলো নিয়ে ট্রাই করলাম। খাবারের পরিমাণটা খুব বেশিও না, খুব কমও না, আই থিঙ্ক পারফেক্ট। টেস্টের দিক থেকে অ্যাভারেজ ছিল, খুব আহামরি তেমন কিছু ছিল না, কিন্তু একেবারে খারাপও ছিল না, খাওয়া গেছে মোটামুটি। পারফেক্ট একটা স্টেম রাইসের সাথে যে ভেজিটেবলসটা ছিল তাতে কিছু কোকোনাট ফ্লেভার ছিল, এবং চিকেনটাও অ্যাভারেজ ছিল। তো সব কিছু মিলিয়ে ভালো ছিল। মেইন ডিশের পাশাপাশি অনেক রকম ড্রিঙ্কসও ছিল, হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, ফ্রুট জুস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রিঙ্কস চুজ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। এরপরে ওরা একটি ডেজার্ট সার্ভ করে, যেটাও খুব স্টিকি ভাব ছিল। মিল্কের পরিমাণ খুবই কম ছিল এবং টেস্ট খুব একটা ভালো ছিল না, যে কারণে আমি সম্পূর্ণটা শেষ করতে পারিনি। এছাড়াও স্টার্টারে অ্যাজ ইউজুয়াল একটি ব্রেড এবং চিজ তো থাকবেই, যেটা আমার কখনোই মজা লাগে না, কিন্তু আমি সাধারণত ফুড নষ্ট করি না, তাই কষ্ট হলেও আমি সেগুলো সবগুলাই কমপ্লিট করে ফেলি। দেন ফাইনালি দে সার্ভ টি অর কফি। তো আমি অলওয়েজ টি লাভার, সো তাদের সিনামন টি ট্রাই করলাম, বাট টিটা এত বেশি ওয়াটারি পানি ছিল যে একদমই মজা ছিল না, কোনো ফ্লেভার ছিল না। সো বুঝতেই পাচ্ছেন টেস্ট কেমন ছিল, আমার মুখের এক্সপ্রেশন দেখেও আপনারা বুঝে যাবেন যে আসলে চাটা কেমন হয়েছে। সো খাওয়া দাওয়ার পর্ব শেষে আবারও আমার ফেভারিট কিছু বলিউড সংস এনজয় করতে করতে পৌঁছিয়ে যাচ্ছিলাম শ্রীলঙ্কার দিকে, এবং কত দূরে আমরা যে ল্যান্ড করব এটা আমাদের স্ক্রিনেও শো করছিল যে আর কত সময় লাগবে বা কোন পথে আমাদের এয়ারটা আছে। জিনিসটা দেখতে ভালোই লাগছিল। সো এই যে দেখুন এখানে স্ক্রিনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গায় যেয়ে আমরা পৌঁছাবো। তো আমরা ফাইনালি কলম্বোতে আমাদের এয়ারটা ল্যান্ড করলো। আনুমানিক সময় লাগলো 3 থেকে 3.5 ঘন্টা।
নামার পরপরই অদ্ভুত একটা ফিলিংস আসে যে আশেপাশের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে। আকাশটা ছিল খুবই ক্লিয়ার এবং এয়ারপোর্টটা ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর আমাদের যে মিড ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছিল সেটাও খুব কমফোর্টেবল ছিল। দেন আশেপাশে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্টে চেক আউট সেন্টারে। দেন এয়ারপোর্টে পৌঁছে এসো এসো করে অপেক্ষা করতে করতে আমার লাগেজ এসে পড়লো এবং খুব দ্রুত আমি আমার লাগেজটি কালেক্ট করে নিলাম। আমাদের এজেন্ট এসে আমাদেরকে রিসিভ করলেন খুব সুন্দরভাবে, ফুলের মালা দিয়ে আমাদেরকে বরণ করে নিলেন। তো চলুন বন্ধুরা, এবার শুনে নিই কারেন্সি এক্সচেঞ্জ এবং সিম কার্ড বাইং নিয়ে কিছু ইম্পর্টেন্ট টপিকস। আমি আগেই বলেছিলাম আপনাদের যদি কারোর ভিসা কার্ড থাকে তাহলে ডুয়েল কারেন্সি করে নিলে মুভ করাটা খুব ইজি হবে। আদারওয়াইজ আপনারা এই এয়ারপোর্ট থেকেই ডলার ইনভেস্ট করে নেবেন এবং রুপি কার্ডে কনভার্ট করে নেবেন, কারণ বাইরেও করা যায়, কিন্তু যেহেতু আমাদের ঘোরাফেরা করা লাগে, অনেক সময় নষ্ট হয়, তাই বাইরে সব জায়গায় কিন্তু পাওয়াও যায় না। আর বাইরে এবং এয়ারপোর্টের ভিতরে খুব বেশি পার্থক্য থাকে না, 200-500 রুপির পার্থক্য থাকতে পারে। সো আমার মতে যে এয়ারপোর্ট থেকেই কারেন্সিটা চেঞ্জ করে নেওয়াটা বেটার হবে এবং অবশ্যই সবার সাথে কমিউনিকেট রাখার জন্য সিমটাকেও সেট আপ করে নেবেন। দেন আমরা আমাদের পার্সোনাল যে কার্ড ছিল এজেন্টের মাধ্যমে, সেই কার্ডের মাধ্যমে আমরা যাত্রা শুরু করি কলম্বো থেকে। ফার্স্ট নাইট আমরা গলে স্টে করবো, তাই আমরা গলের পথে যাত্রা শুরু করি এবং সেটাও আনুমানিক 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। যাত্রা পথে ওরা সাময়িক কিছু স্ন্যাক্স দিয়েছিল যেগুলো মোটামুটি ভালোই ছিল। দেন আমরা শুরু করলাম দীর্ঘ 3 থেকে 3.5 ঘন্টার যাত্রা কলম্বো টু গল। চারপাশের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল গাড়ির ভিতরে বসে, এবং আমরা দেখছিলাম যে অনেক সেখানে নারকেল গাছ এবং রাস্তাগুলো খুবই ক্লিন, রাস্তায় কোনো ট্রাফিক নাই। 3-3.5 ঘন্টার জার্নির ভিতরে কোথাও সিগনালে পড়া লাগে না। খুব মিনিমাম সিগন্যাল থাকে যেটা ইলেকট্রনিক, সেখানে কোনো ট্রাফিক পুলিশে হাত দিয়ে কোনো ইশারা বা গাড়ি থামানোর এরকম কোনো অপশন নেই। এবং যেখানে চেকিং ওভার আছে, ক্রস ওভার আছে, সেখানে গাড়ি নিজেই থেমে যায়, সেখানে মানুষরা সুন্দরভাবে পারাপার করে। সো জিনিসগুলো দেখতে ভালো লাগছিল এবং দেখতে দেখতে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। সন্ধ্যার ঠিক একটু পরপরই আমাদের আগে থেকেই বুকিং দেওয়া রেডিসন ব্লু হোটেলে আমরা চেক ইন করলাম। বাংলাদেশের সি পার্ল আর রেডিসন ব্লুর একটা মিক্সড ভার্সন বা মিক্সড ফ্লেভার আমি পেয়েছি শ্রীলঙ্কার রেডিসন ব্লুতে। রিসেপশনটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড ছিল এবং সার্ভিসগুলো খুবই ভালো ছিল এবং ওদের ম্যানেজার বা রিসেপশনিস্ট যারা ছিল তারা খুবই পোলাইট ছিল। মোস্ট ইম্পর্টেন্টলি ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব একটা বেশি প্রবলেম হয়নি, তারা সবাই ইংলিশেই কথা বলতো এবং লোকাল যে মানুষগুলো ছিল তারা ইংলিশ এবং হিন্দি মিক্সড করে কথা বলতো। গ্রামাটিক্যালি ঠিকঠাকভাবে কথা না বলতে পারলেও তারা বোঝানো যেত, কমিউনিকেশন ওয়েলটা খুবই ইজিলি করা যেত। কারণ প্রথমেই আমি যাওয়ার আগে ভাবতাম যে ওদের ল্যাঙ্গুয়েজটা অনেক টাফ ছিল, ওদের সাথে কমিউনিকেট করতে পারবো কিনা, বাট আদারওয়াইজ খুব সুন্দরভাবে কমিউনিকেট করা গিয়েছে। দেন আমি চেক ইন করলাম আমার রুমে এবং রুমটা ছিল খুবই সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড অ্যাজ এ 5 স্টার হোটেল যেরকম থাকে, বাট এদের ফ্যাসিলিটিসগুলো একটু ডিফারেন্ট ছিল এবং একটু ভালোভাবে সাজানো ছিল। রুম ভিউগুলা, বেড এবং ওয়াশরুম সেটিংস, লাইটিংস, প্রত্যেকটা জিনিসই ছিল আধুনিকতা এবং একটু নতুনত্ব। খুবই ভালো লেগেছে এবং জিনিসগুলো এনজয়েবল ছিল। আর আমার সবথেকে ভালো লাগার একটি জায়গা হচ্ছে যে কোনো রুমের বারান্দা। সো এতে বারান্দাটাও খুব ভালো ছিল এবং বারান্দা থেকে ডিরেক্ট পুল সাইড আর সি ভিউটা দেখা যায়, যেটা সারা রাত সমুদ্রের গর্জন শুনতে শুনতে খুব এনজয় করা গেছে এবং খুবই আনন্দদায়ক এবং প্রশান্তির একটি ছায়া পেয়েছি আমি এই হোটেলে থেকে। দেন রুমে ঝটপট চেক ইন শেষে রেডি হয়ে চলে গেলাম আমি ডিনারে। এদের বাফে ডিনার ছিল, হিউজ আইটেম ছিল, সব আইটেম ভালো ছিল। কিছু কিছু আইটেম খুবই ভালো ছিল যে আমি বারবার করে নিয়ে সেই আইটেমগুলো ট্রাই করেছি এবং কিছু কিছু আইটেম নিয়ে নষ্টও করেছি, খেতে পারিনি, কারণ এটা ভিন্ন দেশ, ভিন্ন টেস্ট, ভিন্ন ফুডস, সব কিছুই আলাদা আলাদা। তবে কিছু কিছু বাঙালি খাবারও ছিল, ইন্ডিয়ান খাবারও ছিল। সো মোটামুটি অ্যাভারেজ ভালো খেতে পেরেছি এবং প্রথম দিন হয়তো বা অনেক হাংরি ছিলাম, যার কারণে
অনেক বেশি খাওয়া হয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এদের খাবারগুলো ছিল একদম ফ্রেশ, বিশেষ করে ফ্রুটসগুলা পেঁপে, আনারস, তরমুজ, এই 3টা ফ্রুটস শুধু এই হোটেলে না, শ্রীলঙ্কা যে 6 দিন ছিলাম প্রত্যেক বেলাতে এই 3 প্রকার ফ্রুটস মাস্ট খেয়েছি 1 প্লেট করে, এবং আসলে অনেক মজা ছিল ফ্রুটসগুলা। সবসময় একটু সিম্পল খাবারই বেশি পছন্দ করি, তাই কিছু চাউমিন, ফ্রুটস এগুলো নিয়েই প্রথমে ট্রাই করি এবং তারপরে সব খাবারই অল্প অল্প করে ট্রাই করে দেখি, এবং মোটামুটি খাবার ভালোই লাগে। এবং এদের খাবারের সময় দেওয়া হয় 10টা পর্যন্ত। এবং শ্রীলঙ্কার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 6টার পরে সমস্ত স্টল সব কিছু বন্ধ হয়ে যায়, এবং 10টার পরেও ওরা রাস্তাঘাট এবং যত আবাসিক বা সব জায়গার লাইটগুলো এরা ধীরে ধীরে অফ করে দেয়, যার কারণে রাতে একটু অন্ধকারাচ্ছন্নই থাকে শ্রীলঙ্কায়। তো ডিনার শেষ করে চলে আসলাম একটু বিচের ধারে, একটু বিচ এনজয় করার জন্য, সমুদ্রের গর্জন শোনার জন্য। তো এই ছিল আজকে আমার প্রথম পর্ব, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং পরবর্তী পর্বে আমরা চলে যাব শ্রীলঙ্কার আরও কিছু জায়গায় এবং ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি পূর্ণভাবে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে।